হাসপাতালের চার দেওয়ালে যখন নতুন প্রাণের আনন্দ, ঠিক তখনই সবার চোখ ফাঁকি দিয়ে চুরি হয়ে গেল এক ফুটফুটে নবজাতক। সিসিটিভিতে দেখা মিলল এক রহস্যময় বোরকা পরা মহিলার, যার পরিচয় কারো জানা নেই। পুলিশ যখন অন্ধকারে হাতড়াচ্ছে, তখন সন্দেহের তীর ঘুরল হাসপাতালেরই এক সাধারণ অ্যাটেন্ডেন্ট সেনালের দিকে। কিন্তু এই চুরির পেছনে কি শুধুই কোনো অপরাধী চক্র, নাকি লুকিয়ে আছে মাতৃত্বের এক করুণ আর ভয়ঙ্কর আর্তনাদ? কেন নিজের সন্তানকে ফিরে পেতে মা মীনাক্ষীর চোখে পানি নেই? কেন? আর কেনই বা সেনাল নিজের ক্যারিয়ার বাজি রেখে এক অজানা চোরকে পালাতে সাহায্য করলো? কেন? 2026 সালের মোস্ট অ্যাওয়েটেড ফ্যামিলি ড্রামা থ্রিলার মুভি বেবি গার্লের পরতে পরতে লুকিয়ে থাকা এমন সব লোমহর্ষক টুইস্ট জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন মুভির কিছু দৃশ্য দেখে শুরু করা যাক। মুভির শুরুতে এই গুড শিপার নামের একটা হাসপাতাল দেখানো হয়, আর এখানে সেনাল নামের এই লোকটা অ্যাটেন্ডেন্টের কাজ করে। সেনাল বাড়ি যাওয়ার সময় হসপিটালের লিফটের সামনে দাঁড়িয়েছিল। সে লিফট থেকে অনেকগুলো মানুষকে একসঙ্গে নামতে দেখে। জিসা নামের এই নার্সটা লিফট থেকে নেমে সেনালের কাছে আসে। জিসার সঙ্গে সেনালের সম্পর্ক অনেক ভালো, খুব ভালো। জিসা সেনালকে নিয়ে বাকি নার্সদের কাছে যায়, সেখানে তারা একে অপরের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তেই হসপিটালের চাইল্ড অবজেকশনের সাইরেন বেজে ওঠে। তখন সাইরেন শুনে সবাই শিশুদের ক্যাবিনের দিকে ছুটে যায়। সেনাল একটা নার্সকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে বলে ক্যাবিনের একটা বাচ্চা চুরি হয়েছে। চুরি হওয়া বাচ্চাকে খোঁজার জন্য হাসপাতালের সব সিঁড়ি, লিফট, সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছে সবাই। ঠিক তখনই সেনালের মনে পড়ে জিসা যখন লিফট থেকে নামে তখন লিফটে একটা বোরকা পরা মহিলাও ছিল, আর তার হাতে একটা ব্যাগ ছিল, এবং মহিলা খুব তাড়াহুড়া করছিল। সেনাল তখন এই বিষয়টাকে পাত্তা না দিলেও এই বাচ্চাটা হারানোর পর তার ওই মহিলার উপর সন্দেহ হয়, আর সেনাল মনে করে যে ওই মহিলার ব্যাগেই বাচ্চাটা ছিল। মহিলাটার মুখ নেকাব দিয়ে ঢাকা ছিল, তাই সেনাল তার চেহারা দেখতে পায়নি। তাই সেনাল দৌড়ে বাইরে যায় খুঁজতে, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পায় না। এরই মধ্যে বাচ্চা চুরির নিউজটা ধীরে ধীরে সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হতে থাকে। তাই কিছুক্ষণের মধ্যে হাসপাতালের সামনে পুলিশ চলে আসে, সেই সাথে মিডিয়ায় সাধারণ জনগণের ভিড় জমে যায়। পুলিশ তদন্ত করার জন্য হাসপাতালের ভেতরে যায়। সেখানে বাচ্চার দাদি আর সব আত্মীয় স্বজনরা ছিল। তখন বাচ্চার দাদি ইন্সপেক্টরকে বলে, আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম আর মীনাক্ষী গোসল করতে গেছিল। আমার ঘুম ভাঙলে দেখি বাচ্চাটা এখানে নেই। আমি ভেবেছিলাম কোনো নার্স মনে হয় বাচ্চাকে ফিডিং করার জন্য নিয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও নার্স আর বাচ্চাকে নিয়ে ফিরে আসেনি। তখন ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করে, এই মীনাক্ষীটাকে? আপনার দোকান, শোরুম, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের প্রচার, ইসলামিক জালসা, নির্বাচনী স্লোগান, গান সহ সব ধরনের অডিও বিজ্ঞাপন মানে জিঙ্গেল তৈরি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে ফটাফট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। ডেমো শুনে তারপর আপনার অর্ডারটা করুন। খুব যত্ন সহকারে অল্প খরচে সারা বাংলাদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে নিতে পারবেন। এছাড়াও গজল, ইসলামী সঙ্গীত সহ ভিডিও বিজ্ঞাপন বানাতে পারেন খুব সহজেই। তাই আর দেরি করবেন না, এখনই ঠুস করে একটা কল করে আপনার প্রচার বিজ্ঞাপনটি তৈরি করে নিন। তখন দাদি জানায় মীনাক্ষী ওই বাচ্চাটার মা। ইন্সপেক্টর বাচ্চার বাবা সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের ম্যানেজার বলে সে রাস্তায় আছে, আসতেছে। ইন্সপেক্টর এই ওয়ার্ডের গার্ডের কথা জানতে চাইলে ম্যানেজার বলে তার ডিউটি 10টা পর্যন্ত ছিল, কিন্তু সে কাউকে কিছু না জানিয়ে 8টার সময় চলে গেছে। তখন ইন্সপেক্টর সেই সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে চায়। তখন সিকিউরিটি গার্ড সেখানে আসে। ইন্সপেক্টর তার নাম জানতে চাইলে সে বলে তার নাম সুকুমার। ইন্সপেক্টর সুকুমারকে জিজ্ঞাসা করে, তোমার ডিউটি তো 10টা পর্যন্ত ছিল, তুমি কেন 8টার দিকে কাউকে না বলে বেরিয়ে গেছো? সুকুমার তখন বলে, আসলে কয়েকদিন পর আমার মেয়ের বিয়ে, তাই আমাকে একটু ছোটাছুটি করতে হচ্ছে, আর আমি বাইরে যাওয়ার আগে অ্যাটেন্ডেন্ট সেনালকে তো বলেই গেছিলাম। এরপর ইন্সপেক্টর সেনালকে একথা জিজ্ঞাসা করলে সেনাল অস্বীকার করে বলে সুকুমার তাকে কিছুই বলে যায়নি। এই কথা শুনে সুকুমার অনেক রেগে যায়, কিন্তু সেনাল ইন্সপেক্টরকে কনফার্ম করে বলে যে সুকুমার মিথ্যা বলছে। ইন্সপেক্টরের মনে তখন সুকুমারকে নিয়ে সন্দেহ জাগে এবং সে সুকুমারকে জিজ্ঞাসাবাদ করার জন্য হসপিটালের একটা রুমে আটকে রাখে। কিন্তু সত্যিটা হলো সেনালি আসলে সুকুমারের ব্যাপারে মিথ্যা বলছে, আর এই ব্যাপারে সেখানে থাকা সব নার্স জানতো। এই কারণে তারা সবাই সেনালের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, কিন্তু সেনাল তাদের নজর উপেক্ষা করে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে ইন্সপেক্টর ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করতে যায়। তার সঙ্গে সেনালও ছিল। সিসিটিভি ক্যামেরায় বোরকা পরা মহিলাটাকে দেখে সেনাল ইন্সপেক্টরকে বলে, আমার এই মহিলাকে সন্দেহ হচ্ছে, তার হাতের ওই ব্যাগটার ভেতরে বাচ্চারা থাকতে পারে। ইন্সপেক্টর তখন ওসি রাকেশকে ওই মহিলাকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। এরপর রাকেশ তার ফোর্স নিয়ে শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে। শহরের সব রাস্তায় পুলিশ চেক বসানো হয়। পুলিশ সব যানবাহন চেকিং করতে শুরু করে, কিন্তু তারা ওই মহিলাকে কোথাও খুঁজে পায় না। এরপর তারা বিভিন্ন রাস্তায় সিসিটিভি ক্যামেরা চেক করে। সেখানে একটা ক্যামেরায় ওই বোরকা পরা মহিলাকে একটা রাস্তা দিয়ে পাস করতে দেখা যায়।
পুলিশরা দ্রুত ওই রাস্তায় চলে যায়। এদিকে রাকেশ মীনাক্ষীর স্টেটমেন্ট নেওয়ার জন্য হাসপাতালে আসে। রাকেশ ক্যাবিনে ঢুকে মীনাক্ষীকে জিজ্ঞাসা করে, বাচ্চা যে মিসিং হয়েছে এটা আপনি কখন জানতে পেরেছেন? তখন মীনাক্ষী বলে, আমি গোসল শেষ করে জিম থেকে বার হচ্ছিলাম, ঠিক তখনই মা আমাকে কল করে জানালো। মীনাক্ষীর মুখে জিমের কথা শুনে রাকেশ অবাক হয়ে যায়। রাকেশ বুঝতে পারছিল না যে মহিলা 3 দিন আগে একটা বাচ্চা জন্ম দিয়েছে, সে কিভাবে আজ জিমে যেতে পারে। আর ঠিক তখনই রাকেশের অ্যাসিস্ট্যান্ট অফিসার এসে জানায় ওই মেয়েটা মীনাক্ষী নয়, বরং সে মীনাক্ষীর বোন। মীনাক্ষী তো বাইরে চুপচাপ বসে আছে। মেয়েটার বয়স অনেক কম, তার এক্সপ্রেশন একদম স্বাভাবিক ছিল। তাকে দেখে মনে হচ্ছিল না তার বাচ্চাকে নিয়ে এসে কোনো রকম চিন্তিত। রাকেশ তখন জিজ্ঞাসাবাদের জন্য মীনাক্ষীর কাছে যায়। জিজ্ঞাসাবাদে রাকেশ জানতে পারে মীনাক্ষীর বয়স মাত্র 19 বছর, আর সে ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। মীনাক্ষী তারই কলেজের একটা ছেলেকে ভালোবেসে কোর্ট ম্যারেজ করেছিল। এরপর মীনাক্ষী হঠাৎই প্রেগনেন্ট হয়ে যায়। তখন রাকেশ মীনাক্ষীকে জিজ্ঞাসা করে, তোমার বাচ্চাকে তোমার ফ্যামিলির কেউ বা বন্ধুরা কি দেখেছে? মীনাক্ষী বলে, না, দেখে নাই। এরই মধ্যে মীনাক্ষীর হাজব্যান্ড আকাশ ওই রুমে আসে। আমাদের সাথে সাথে রাকেশে দেখে মীনাক্ষীর হাজব্যান্ড আকাশের বয়স খুবই কম। আকাশকে দেখে রাকেশ জানতে চায় ওইটাকে। তাকে দেখে রাকেশ তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, ওকে? অ্যাসিস্ট্যান্ট বলে, এটা মীনাক্ষীর হাজব্যান্ড আকাশ, তার সাথে তার বাবা মাকেও নিয়ে এসেছে। রাকেশ তখন আকাশকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার সামনে বসায়। আকাশ জানায় যে সে আর মীনাক্ষী একই কলেজে পড়ে, সে 3rd ইয়ারের ছাত্র। এরপর আকাশ জানায় তারা দুজনই হোস্টেলে থাকতো এবং কলেজে থাকা অবস্থায় তাদের দুজনের সম্পর্ক হয়। রাকেশ তখন আকাশকে তার সঙ্গেই থাকতে বলে যেন আরও তথ্য নিতে পারে, কিন্তু আকাশ বলে, স্যার আমার আগামী 10 দিন পরীক্ষা চলবে, এজন্য আমাকে ফিরতেই হবে। রাকেশ তখন তাকে তার হোস্টেলে ফিরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। রুমের বাইরে আকাশ আর মীনাক্ষীর বাবা মা মুখোমুখি বসেছিল। মীনাক্ষীর পরিবারের লোকজন আকাশের পরিবারের লোকদের সঙ্গে অনেক রাগারাগি করতে থাকে। অনেক রাগারাগি করে কারণ মীনাক্ষীর বাবা তার মেয়েকে হায়ার স্টাডি করার জন্য ইউকেতে পাঠাতে চেয়েছিল, কিন্তু তাদের ছেলের কারণেই মীনাক্ষী এত অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে বাচ্চা জন্ম দিয়েছে। আর এই জন্য মীনাক্ষীর বাবা আকাশকে অনেক কথা শোনায়। এরপর রাকেশ বের হয়ে তার এসআইকে বলে, মেয়েটা মনে হয় অভিজাত পরিবারের। তখন এসআই বলে, এই জন্যই তারা এই হাসপাতালে ভর্তি হয়েছে। আকাশের মা আকাশকে বলে, সে আমার ছেলের সন্তান, আমি তাকে ফেরত চাই। কিন্তু রাকেশ তার কোনো জবাব না দিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে ক্যাবিনের ভেতর আকাশ অনেক আপসেট ছিল। আকাশ মীনাক্ষীর এই পরিস্থিতিতে তার সঙ্গে থাকতে চাইছিল না, যার কারণে মীনাক্ষী রেগে আকাশকে তার হোস্টেলে ফিরে যেতে বলে। আকাশ মীনাক্ষীকে বলে, তুমি কি ভেবেছো আমি শান্তিতে আছি? আমি এই বয়সে বাবা হয়ে গেছি, মানুষ জানতে পারলে কি হবে? তখন মীনাক্ষী বলে, তুমি কি ভেবেছো আমি কিভাবে কলেজে যাব? মীনাক্ষী আর আকাশ তাদের বাচ্চাটা কোনোভাবেই নিতে চায়নি। এর উপর আবার বাচ্চাটা হারিয়ে গেছে, পুলিশ কেস হয়ে গেছে, যার জন্য তারা দুইজনই সম্মানহানির ভয় পাচ্ছিল। অন্যদিকে দেখি রাকেশ সুকুমারকে মারধর করতেছে, কারণ সুকুমার তাদেরকে মিথ্যা বলেছিল যে সে তার মেয়ের বিয়ের জন্য আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু আসল সত্যিটা হলো সে আসলে মদ খাওয়ার জন্য তাড়াতাড়ি বের হয়েছিল। কিন্তু সুকুমার বলে, মদ খাওয়া আমার একটা অভ্যাস, কিন্তু আমি সত্যি আমার মেয়ের বিয়ের জন্য কিছু স্টাফ জোগাড় করতে গিয়েছিলাম। রাকেশ জিজ্ঞাসা করে, মেয়ের বিয়ের টাকা কোথায় পেলে? সুকুমার বলে, আপনারা কি বলতে চাইছেন? আমি বাচ্চা বিক্রি করে আমার মেয়ের বিয়ে জোগাড় করেছি। এখানে 2টা ফ্যামিলি এসেছে, কিন্তু আমি কাউকে বাচ্চাটা কোলে নিতে দেখিনি। তারা বাচ্চাটাকে এমনভাবে অবহেলা করছিল মনে হচ্ছিল বাচ্চাটা অনাথ। এই কথা শোনার পর রাকেশের ওই 2 পরিবারের উপর সন্দেহ হয়। রাকেশ তখন এসআইকে বলে, তুমি মীনাক্ষী আর আকাশের পরিবারের লোকদের কল লিস্ট কালেক্ট করো। রাকেশ ওই রুম থেকে বের হওয়ার পর সেনাল দরজার বাইরে থেকেও সুকুমারকে দেখতে পায়। মার খেয়ে সুকুমারের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে, যা দেখে সেনালের একটু খারাপ লাগে। তাই সে রাকেশকে সবকিছু সত্যি বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওই কিডন্যাপার মহিলার ছবি সব নিউজ চ্যানেলে প্রচার হচ্ছিল। একজন অটোলা মহিলার ওই নিউজটা দেখছিল। ওই লোকটা তার অটো নিয়ে যাওয়ার সময় সেই কিডন্যাপার মহিলাটাকে তার পাশ দিয়ে যেতে দেখেছে। সে দ্রুত পুলিশকে কল করে। তখন রাকেশ তার টিমমেটদেরকে নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেনাল তখন রাকেশকে ডেকে বলে, আমি ওই মহিলাকে দেখেছি, আমি আপনাদের সঙ্গে গেলে তাকে দেখে চিনতে পারবো। তখন রাকেশ সেনালকেও তাদের সঙ্গে নিয়ে নেয়। রাকেশের দল সেখানে পৌঁছালে অটোওয়ালি একটা রাস্তা দেখে দিলে রাকেশ সেদিকেই যায়। তখন সেনাল রাস্তার এক জায়গায় একটা ব্যাগ পরে থাকতে দেখে, যেটা কিনা ওই মহিলার হাতে ছিল। সেনাল তখন গাড়ি থেকে নেমে ওই ব্যাগটা হাতে নেয়, কিন্তু ব্যাগে কিছুই ছিল না, ফাঁকা। সেনালের মনে তখন সন্দেহ জাগে যে ব্যাগটা যেহেতু এখানে পাওয়া গেছে, তার মানে বাচ্চাটাও আশেপাশেই কোথাও আছে। সেনাল একটু সামনে গেলে পাশে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজ ফলো করে আরও এগিয়ে গেলে একটা মহিলার কোলে একটা বাচ্চা দেখতে পায়। সেনাল তখন রাকেশের টিমকে সেখানে নিয়ে আসে। পুলিশ তখন সেই মহিলার কাছ থেকে বাচ্চাটা উদ্ধার করে মহিলাকে থানায় নিয়ে যায়। বাচ্চাটাকে খুঁজে বের করার জন্য হসপিটালের সবাই অনেক খুশি হয়ে সেনালকে বাহবা দেয়। বাচ্চাটাকে খুঁজে পাওয়ার খবরটা মিডিয়াতেও ছড়িয়ে পড়ে, কিন্তু ওই বাচ্চাকে যখন নার্সদের কাছে দেওয়া হয়, তখন নার্স তাকে দেখে রাকেশকে জানায় যে এই বাচ্চাটা আসলে ওই বাচ্চাটা নয়। এটা শুনে সেখানকার সবাই ভীষণ অবাক হয়ে যায়। রাকেশ তখন মহিলাটার কাছে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর মহিলা সেনালকে দেখিয়ে বলে, তার ভুল হয়েছে, এই বাচ্চাটা আমার, আমি বাচ্চাটাকে কোলে নিয়ে ভিক্ষা করি, তবে কারো বাচ্চা তার মায়ের কোল খালি করে কেড়ে নেই না।
এসব কথা বলে মহিলাটা চলে যায়। তখন রাকেশ সবার সামনে লজ্জিত হয়ে যায় এবং রেগে গিয়ে সেনালের কলার চেপে ধরে। কিডন্যাপার পালিয়ে গেছে, এখন বাচ্চাটা কোথায়? এই সব কিছুর জন্য তুমি দায়ী। এখানকার গার্ড অ্যাটেন্ডেন্ট সবগুলোই ক্রিমিনাল। সেনাল তখন রাকেশকে বলে, গার্ড নির্দোষ, আমি তাকে 8টায় যেতে বলেছিলাম। এইটা শুনে রাকেশ আরও রেগে যায়, কারণ সে অকারণে গার্ডের গায়ে হাত তুলেছিল। রাকেশের পর সুকুমারকে ছেড়ে দেয়। এই ঘটনার পর সেনালকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেনালের করা এই সব কাজের নিউজটা ভাইরাল হয়ে যায়। টিভিতে নিউজ দেখে সেনালের বউ তাকে কল করে। এসব নিয়ে জিজ্ঞাসা করলে সেনাল বলে, আমি তোমাকে সব পরে বলবো। সেনালের বউ রাগারাগি করে তাকে বলে, আমাদের এই সংসারটা এখন কি করে চলবে? আমাদের তো অনেক লোনও আছে, তুমি কি আমাদের ফিউচারটা নিয়ে একবার ভেবেছো? সেনাল তখন বলে, আমি কোনো একটা ব্যবস্থা করে নেব। এই কথা শুনে তার বউ আরও রেগে গিয়ে বলে, টিভিতে সবাই বলছে তুমি ভুল বাচ্চাকে তুলে এনেছিলে, তোমাকে তো এখন কোনো হসপিটালই জব দেবে না। সেনাল এই কথা শুনে ফোনটা কেটে দেয়। এরপর সেনাল তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বের হচ্ছিল, তখন সুকুমার তার সামনে আসে এবং সেনালকে গালি দিয়ে চলে যায়। এই ঘটনার পর হাসপাতালের সবার কাছে সেনাল ভিলেন হয়ে যায়। সেখান থেকে বের হয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ওই বাচ্চাটাকে সে অবশ্যই খুঁজে বের করবেই করবে। ঠিক তখনই সেনালের মনে পড়ে গতকাল সন্ধ্যায় একটা ছেলে HIV চেক আপ করতে এসেছিল এবং সেই ছেলেটার সঙ্গে সেনাল কথাও বলেছিল। সেনালের তখন সন্দেহ হয় যে ওই ছেলেটা হয়তো এই ব্যাপারে কিছু একটা জেনে থাকবে। তাই সেনাল হাসপাতাল থেকে বের না হয়ে ওই হাসপাতালের CCTV রুমে গিয়ে গতকালের ফুটেজ দেখতে চায়। সেনালের সাথে ওই টেকনিশিয়ানের খুব ভালো সম্পর্ক ছিল, তাই সে দেখাতে রাজি হয়ে যায়। তখন সে গতকালের CCTV ক্যামেরার ফুটেজ বের করে। সেখানে সেনাল ওই ছেলেটাকে ম্যাটারনিটি ওয়ার্ডের সামনে দেখতে পায়। ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা সন্দেহজনক ছিল। এটা দেখে সেনালের সন্দেহ হয় যে এই ছেলেটাই হয়তো ছদ্মবেশে বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। এই জন্য সে ছুটে যায় জিসার কাছে। জিসা গতকাল সেই ছেলেটার HIV টেস্ট করানোর জন্য ব্লাড স্যাম্পল নিয়েছিল। সেনাল জিসাকে গতকালকের ওই ছেলেটার বিষয়ে ইনফরমেশন বার করতে বলে। তখন জিসা সেনালকে বলে, তুমি তোমার চাকরি হারিয়েছো, এখন আমি তোমার জন্য আমার চাকরি হারাতে পারবো না। সেনাল তখন বলে, গতকাল যে ওই ছেলেটা HIV টেস্ট করতে এসেছিল কিন্তু তাকে ম্যাটারনিটি ওয়ার্ডের সামনে দেখা গেছে। সেনাল জিসাকে অনেকভাবে অনুরোধ করলে জিসা তখন ওই ছেলের ডিটেলস বের করতে রাজি হয়ে যায়। জিসা ছেলেটার ডিটেলস বার করলে সেনাল দেখে ছেলেটার নাম বিবেক। সে তখন বিবেকের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস নোট করে নেয়। এদিকে পুলিশ টিম পুরো শহরের CCTV ফুটেজ কালেক্ট করে রাকেশকে দেয়। রাকেশ শহরের সব CCTV ফুটেজ খুব মনোযোগ সহকারে দেখে। একটা ফুটেজে রাকেশ ওই বোরকা পরা মহিলাটাকে খুব ভালোভাবে দেখে। রাকেশ ওই মহিলার বড় ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে এটা কোনো মহিলা না, বরং একটা পুরুষ বোরকা পরে বাচ্চাটাকে অপহরণ করেছে। অন্যদিকে ওই বোরকা পরা মহিলাটাকে আমরা একটা মেয়ের সাথে দেখি। ওই মহিলাটা তার মুখ থেকে নিকাব সরায়, আর তখন আমরা দেখি ওই বোরকা পরা ব্যক্তিটা আসলে একজন পুরুষ। সেই ছদ্মবেশে বাচ্চাটাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। ছেলেটার নাম ঋষি। ঋষির সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটা তার বড় বোন ঋতু। ঋষি ওই বাচ্চাটাকে ঋতুর হাতে দিয়ে বলে, এই বাচ্চাটাকে নিয়ে ফিরে যাও। ঋষির হাতে বাচ্চাটাকে দেখে ঋতু অনেক অবাক হয় আর ঋষিকে জিজ্ঞাসা করে, এই বাচ্চা তুই কোথায় পেলি? এই জন্যই কি হাসপাতাল থেকে সরাসরি আমাকে এখানে আসতে বলেছিস? সত্য করে বল, এই বাচ্চা কোথা থেকে এনেছিস? ঋষি তখন বলে, এই বাচ্চাটা আমি অন্য একটা হাসপাতাল থেকে এনেছি, আর তুই তো বলেছিলি বাচ্চা ছাড়া বাড়ি ফিরতে পারবি না। এটা এমন একটা বাচ্চা যাকে কেউ চায় না, তাই আমি ওকে তুলে এনেছি। ঋতু তাকে ওই বাচ্চাটার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে ঋষি বলে, তার কোনো অ্যাড্রেস নেই, এই বাচ্চাটাকে তুই নিয়ে যা। বাচ্চাটাকে চুরি করে আনার কারণে ঋতু ঋষির উপর অনেক রাগারাগি করে আর বলে, আমি বাচ্চাটাকে চাই না। তখন ঋষি ঋতুকে বলে, দেখ তোর হাজবেন্ড আমাকে কল করেছিল, আমি তোর হাজবেন্ডকে বলেছি বাচ্চাটাকে নিয়ে আমরা বাড়ি আসছি। এই কথা শুনে ঋতু অনেক অস্থির হয়ে যায়। আসলে 3 দিন আগে গুড শেপার্ড হাসপাতালে ঋতুর বাচ্চা হয়েছে, তবে সেই বাচ্চাটা মারা গেছে। এর আগেও ঋতুর 2বার মিসক্যারেজ হয়েছে, যার কারণে তার হাজবেন্ড তাকে অনেক অত্যাচার করতো। তাই এবার যদি তার হাজবেন্ড জানতে পারে যে এই বাচ্চাটাও মারা গেছে, তাহলে তাকে আরও অত্যাচার করবে। এই জন্য ঋষি বাচ্চাটাকে চুরি করে এনেছে, যাতে ঋতু তার হাজবেন্ডের সঙ্গে বাচ্চাটাকে নিয়ে সুখে সংসার করতে পারে। ঋতু নিজের পছন্দে বিয়ে করেছিল, এই জন্য তার বাবা মায়ের সঙ্গেও তার কোনো সম্পর্ক নাই। তাই এই অবস্থায় ঋতু তার মায়ের কাছেও ফিরে যেতে পারবে না। আর এরকম বাজে পরিস্থিতিতে তার ভাই ঋষি একমাত্র সঙ্গে ছিল। কিন্তু এত কিছুর পরেও ঋতু বাচ্চাটার পরিবারের কথা ভেবে ঋষিকে বলে বাচ্চাটা ফেরত দিয়ে দিতে। এরই মধ্যে হঠাৎ বাচ্চাটা কাঁদতে শুরু করে। ঋষি ঋতুকে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য তার কোলে তুলে দেয়। ঋতু তখন পাশের একটা পরিত্যক্ত গোদাম ঘরে চলে যায়। ঋষি বাইরে পাহারা দিচ্ছিল। হঠাৎ বাইরে পুলিশ দেখে তার বোরকাটা খুলে ব্যাগের ভেতরে লুকিয়ে ফেলে। ঋষি ঋতুকে বলে, বাচ্চাটাকে ভেতরে রেখে আয়, এখানে পুলিশ চলে এসেছে, তারাই এখান থেকে বাচ্চাটাকে তুলে নিয়ে যাবে। ঋতু ভাইয়ের কথা মতো বাচ্চাটাকে সেই ঘরে রেখে বের হয়ে আসে। ঋষি আর ঋতু পুলিশের সামনে দিয়ে হেঁটে চলে যায়। ওদিকে রাকেশের টিম ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকতেই যাচ্ছিল, তখনই তারা অন্য পুলিশদেরকে সন্দেহের বসে একটা মহিলাকে তাদের গাড়িতে তুলতে দেখে সেদিকেই এগিয়ে যায়। এই সব কিছু ঋতু আর ঋষি দূর থেকে দেখছিল। পুলিশ চলে যাওয়ার পর তারা আবার ওই বাচ্চাটার কাছে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বাচ্চাটা সেখানে নাই।
এইটা দেখে তারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ পুলিশ বাচ্চাটাকে এখান থেকে তুলে নেয়নি। তাহলে বাচ্চাটাকে কে নিয়ে গেল এটা ভেবে ঋষি অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ঋতুর হাজবেন্ড বিনয় তাকে কল করে বাচ্চার ব্যাপারে জানতে চায়, কিন্তু এখন তো তাদের কাছে বাচ্চা নেই, তাই ঋতু অনেক ভয় পেয়ে যায়। তখন ঋষি বিনয়কে মিথ্যা বলে যে ঋতু বাচ্চার ডায়াপার চেঞ্জ করতেছে। তখন বিনয় বলে 3 দিন হয়ে গেছে, তবু বাচ্চাটাকে কেন বাড়িতে আনছে না? আমাকেও হাসপাতালে যেতে মানা করেছে। আমি ঋতুকে বলেছি আমি আমার বাচ্চার নামে নতুন বাচ্চার নামকরণ করব। আমি আমার বাচ্চার আওয়াজ শুনতে চাই। বিনয়ের এসব কথা শুনে ঋতু অনেক টেনশনে পড়ে যায়। তখন ঋষি উল্টা ঋতুর উপর রেগে যায়, কারণ ঋতু তো বাচ্চাটাকে রাখতেই চায়নি, আর এখন বাচ্চাটা তাদের হাতছাড়া হয়ে গেছে। এদিকে ঋতুর হাজবেন্ডও বাচ্চা দেখার জন্য চাপ দিচ্ছিল। ঋতু তখন সবকিছু পুলিশকে জানিয়ে দিতে চায়, কিন্তু ঋষি বলে আমরা যদি এখন পুলিশকে সব বলে দেই তাহলে আমরাই ফেসে যাব। ওদিকে শ্যানল বিবেকের নাম ঠিকানা নিয়ে একজন পুলিশের কাছে গিয়ে বলে আমার একজনের উপর সন্দেহ হয়েছে, আমি আপনাদের এই কেসে সাহায্য করতে চাই। আর এই কথা শুনে সেই অফিসার বলে তোমার প্রথম সন্দেহ আমাদেরকে অনেক ঝামেলায় ফেলেছিল, আবার এখন আরেকটা সন্দেহ নিয়ে এসেছো। গতবারের মিশন ফেল হওয়ার কারণে শ্যানলকে এই অফিসার দূরে থাকতে বলে। শ্যানলও এবার সিদ্ধান্ত নেয় যে সে নিজেই বাচ্চাটাকে খুঁজে বের করবে। সে ওই বিবেকের নাম্বারে কল করলে ঋষি কলটা রিসিভ করে। শ্যানল তখন তাকে এইচআইভি রিপোর্টের কথা বলে। ঋষি তখন ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। ঋষি আসলে নিজের পরিচয় গোপন করে এইডস টেস্টের বাহানায় বাচ্চা চুরি করতে গিয়েছিল। ঋষি দ্রুত তার নাম্বারটা ব্লক করে দেয়। শ্যানল আবারও কল দিলে এবার আর পায় না, যার জন্য শ্যানলের সন্দেহ পাকা হয়ে যায়। অন্যদিকে বাচ্চাটাকে যারা নিয়ে গেছে তারা জানে যে মীনাক্ষীর বাবা অনেক ধনী মানুষ, তাই তারা মীনাক্ষীর বাবাকে কল দিয়ে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিডন্যাপার তার কাছে লোকেশনও পাঠায়। এরপর পুলিশ ওই কিডন্যাপারকে ধরার জন্য প্ল্যান বানাতে থাকে। এদিকে ঋষি আর ঋতু গাড়িতে করে কোথাও যাচ্ছিল। রাস্তায় পুলিশ তাদের গাড়ি আটকায়। ঋষি তখন অনেক টেনশনে পড়ে যায়, কিন্তু সে কোনো রকমে পুলিশকে সামলে নিয়ে সেখান থেকে সেফলি বেরিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর শ্যানল অন্য একটা নাম্বার দিয়ে ঋষিকে কল করে হাসপাতালে এসে তার রিপোর্ট নিয়ে যেতে বলে। এরপর সে হসপিটালে ফিরে জানতে পারে যে কিডন্যাপাররা মুক্তিপণের জন্য দাবি করছে। এদিকে ঋষি যখন হাসপাতালে তার রিপোর্ট নিতে আসে তখন সেখানে তার সাথে মীনাক্ষীর হাজবেন্ড আকাশের দেখা হয়। ঋষি আকাশকে দেখে ভয় পেয়ে যায়। ঋষি আকাশকে ইগনোর করে রিপোর্ট নিয়ে বের হয়ে যেতেই ধরে, তবে আকাশ ঋষিকে ফলো করতে থাকে। ঋষি এটা বুঝে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। একসময় আকাশ ঋষির সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ঋষি অনেক ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে আকাশ হয়তো জেনে গেছে যে তার বাচ্চাকে সেই চুরি করেছে, আর আকাশ এখন নিশ্চয়ই তাকে পুলিশে দেবে। কিন্তু আকাশ এমন কিছুই করে না, বরং সে ঋষিকে একটা চিরকুট দিয়ে একটা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এটা দেখে ঋষি অনেক অবাক হয়। ওই চিরকুটে একটা অ্যাড্রেস লেখা ছিল। এদিকে হাসপাতালের উপর থেকে শ্যানল ঋষি আর আকাশকে একসঙ্গে দেখে ফেলে। শ্যানল আবার সিসিটিভি রুমে গিয়ে চেক করে। ওই ক্যামেরা এসে দেখতে পায় আকাশ গাড়িতে উঠে চলে গেছে। সেই গাড়িতে আরও একজন ছিল যে কিনা গাড়িটা চালাচ্ছিল। রাকেশ এদিকে তার টিম নিয়ে কিডন্যাপারের ঠিকানায় চলে যায়। রাকেশ তার টিমকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তারা সবাই সেখানে সিভিল ড্রেসে এসেছে, তাই এখানে কেউ বুঝতে পারে না যে এরা সবাই পুলিশ। কিডন্যাপাররা একটা বাড়ির পেছনে টাকার ব্যাগটা ফেলে যেতে বলেছে। রাকেশ একদম সাধারণ পোশাকে ওই বাড়িতে গিয়ে আদিত্য নামের একটা ছেলে দরজা খোলে। তখন রাকেশ বলে আমি আপনার প্রপার্টি দেখতে চাই। আদিত্য তখন তাকে ভেতরে নিয়ে যায়। রাকেশ আদিত্যর রুমের জানলা দিয়ে পেছন দিকটা নজর রাখছিল। অন্য অফিসাররাও আশেপাশের কিছু বাড়িতে ঢুকে ওই জায়গার উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর মীনাক্ষীর বাবা 30 লাখ টাকা নিয়ে সেখানে আসে, আর ওই জায়গায় টাকার ব্যাগটা ফেলে রেখে চলে যায়। এই সব কিছু জানলা দিয়ে অফিসাররা দেখছিল। তখনই সেখানে ঋষিও আসে। আসলে আকাশ ঋষিকে ওই জায়গার ঠিকানাটা দিয়েছিল। ঋষি নিজের মুখ ঢেকে সেই বাড়ির ভিতরে ঢুকে যায়। ঠিকানাটা আদিত্য দেবের বাড়ির ছিল, আর আমরা জানি যে এখানে রাকেশও আছে। ঋষি আদিত্য দেবের বাড়ির বাথরুমে বাচ্চাটাকে খুঁজে পায়। সে বাচ্চাটাকে নিয়ে চুপি চুপি সেখান থেকে বেরিয়ে আসে। রাকেশ সেই বাড়িতে থাকলেও সে পেছন দিকে নজর রাখায় ব্যস্ত ছিল, যার কারণে সে ঋষির উপস্থিতি একদম টের পায় না। আর সেই কারণে ঋষি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে সফল হয়। কিছুক্ষণ পর রাকেশ ওই কিডন্যাপারের লোকেশন জানতে পারে, আর তখন সে বুঝতে পারে কিডন্যাপার আসলে আদিত্য দেব। রাকেশ তখন আদিত্য দেবকে ধরে মারতে শুরু করে। রাকেশ আদিত্য দেবকে মারতে থাকলে সে বলে যে বাচ্চাটা কোথায় রেখেছে। এরপর তারা সেখানে গেলে বাচ্চাটাকে আর পায় না, কারণ ঋষি তো আগেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আর এই বিষয়টা আদিত্যদেব জানতো না। সে রাকেশকে বলে বাচ্চাটার বাবাই আমাকে বলেছিল তাকে কিডন্যাপ করতে, আর তার শ্বশুরের কাছ থেকে 30 লাখ টাকা চাইতে। এইসব জানতে পেরে মীনাক্ষী অনেক অবাক হয়ে যায়। এরপর পুলিশ আকাশকে গ্রেপ্তার করে। আসলে আকাশ সেদিন ওই পরিত্যক্ত ঘরের সামনে ঋষিকে ওই বাচ্চাটার সঙ্গে দেখে ফেলেছিল। সে তখন বাচ্চাটাকে তুলে নিয়ে বাচ্চার নানার কাছ থেকে মুক্তিপণ আদায়ের প্ল্যান বানিয়েছিল। তখন ধরা পড়ার ভয়ে সে নিজে শ্বশুরের কাছে মুক্তিপণ আদায় করতে পারছিল না, তাই সে প্ল্যান অনুযায়ী আদিত্যদেবকে হায়ার করে এই প্ল্যানটা সাকসেস করার জন্য। কিন্তু পরে আকাশ বুঝতে পারে যে নিজের মেয়েকে এতে ইউজ করা ঠিক হবে না, আর তাই সে নিজেই ঋষিকে সেখানে পাঠিয়েছিল বাচ্চাটাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য। এই জন্য সে চিরকুটে তার বাচ্চার লোকেশন লিখে দিয়েছিল। আকাশের এই সব কাজকামের ব্যাপারে জানতে পেরে মীনাক্ষীর মা বাবা আকাশের মা বাবাকে অনেক গালমন্দ করে।
এখানেই দুই পরিবারের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয়। মীনাক্ষী এই সব কিছু সহ্য করতে না পেরে কেবিন থেকে বের হয়ে যায় আর ডাক্তারকে অনুরোধ করে তাকে রিলিজ করে দেওয়ার জন্য। অন্যদিকে বিনয় ঋতুকে কল করে বলে, তুই আর কত সময় নিবি বল, আমি আমার মেয়েকে দেখতে চাই, তাড়াতাড়ি তাকে নিয়ে বাড়িতে আয়। কিন্তু ঋতু তখন বাচ্চাটাকে তার ফ্যামিলি থেকে আলাদা করে নিয়ে অনেক গিল্টি ফিল করছিল, যার কারণে সে ভাবতে শুরু করে যে বাচ্চাটাকে যদি বাড়িতে নিয়ে যায় তাহলে বাচ্চাটার সঙ্গে অনেক বড় অন্যায় করা হবে, আর তাই সে বাচ্চাটাকে নিজের সন্তানের মতোই লালন পালন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঋতু প্রচণ্ড রেগে গিয়ে তার হাজব্যান্ডকে বলে, আমি আর তোর লাইফে কোনো দিনই ফিরে যাব না, আর তুইও আমার আর আমার মেয়ের মাঝখানে কোনো দিন আসবি না। আমাকে বিরক্ত করলে আমি কিন্তু তোকে পুলিশে দিতে বাধ্য হব। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে ঋতু কলটা কেটে দেয়। সেই সাথে ঋতু বাচ্চাটাকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিকে পুলিশের পুরো টিম বাচ্চাটাকে খুঁজছিল, অন্যদিকে সেনাল একাই বাচ্চাটাকে খোঁজার প্রচেষ্টা চালাচ্ছিল। ঋতু রাতের বেলায় বাচ্চাটাকে নিয়ে তার ফ্যামিলির কাছে আসে, কিন্তু তার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করে না, বরং তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেনালও ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, আর ঋতুর এই সব কিছু দেখে সেনাল সেখানেই থেমে যায়। আশেপাশের লোকজন দেখছিল কি হয় এখানে। সেনাল এবং আমরা আশেপাশের লোকজনদের মাধ্যমে জানতে পারি যে ঋতু পরিবারের অবাধ্য হয়ে একটা ছেলেকে বিয়ে করেছিল, কিন্তু এখন সে তার হাজবেন্ডকে ছেড়ে বাড়িতে চলে এসেছে, এই জন্যই তার পরিবার তাকে গ্রহণ করছে না। ঋতু মাথা নিচু করে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে সেনালের সামনে দিয়েই ঋষির গাড়িতে গিয়ে বসে। ঋষি সেখানে সেনালকে দেখতে পেয়ে দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। সেনালও তাকে ফলো করতে থাকে। ঋষি পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেনাল কোনোভাবেই তার পিছু ছাড়ে না। অন্যদিকে বিনয় ঋষিকে ভয়েস মেসেজ দিয়ে বলে, তুমি তোমার বোনকে যেখানেই লুকাও না কেন আমি ঠিকই খুঁজে বের করব। ঋতুকে আমার বাধ্য স্ত্রী হয়ে থাকতে হবে। এইসব কথা শুনে ঋতু অনেক আপসেট হয়ে যায়। ঋতু বাচ্চাটাকে নিয়ে কলকাতায় তার এক বন্ধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাই ঋষি তাকে স্টেশনের দিকে নিয়ে যায়। ঋতু তার ফোন থেকে টিকিট বুক করলে অটোমেটিক্যালি তার টিকিট বুকিংয়ের মেসেজ বিনয়ের কাছে চলে যায়। বিনয় মেসেজ পেয়ে ঋতুকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে ঋষি ঋতুকে নিয়ে ট্রেনে উঠিয়ে দেয়। এরপর ঋষি তার গাড়িটা সাইড করে একটা দোকানে পানি কিনতে যায়। তবে সেনাল তখনই এসে ঋষিকে খপ করে ধরে ফেলে আর মারতে শুরু করে। এদিকে রাকেশ ও তার টিম নিয়ে সেনালের লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে। সেনালকে মারামারি করতে দেখে সে ছুটে সেখানে যায়, কিন্তু ঋষি ততক্ষণে তার হাত থেকে পালিয়ে যায়। ঋষি সেখান থেকে পালিয়ে একটা বাসের সামনে লাফ দেয়। ঘটনাক্রমে বাসটা ছিল বিনয়ের। যাই হোক, ঋষি তাতে বেশ আহত হয়, তবে সে কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে একটা কনসার্টে ঢুকে পড়ে, যার ফলে রাকেশটা আর তাকে ধরতে পারে না। কিছুক্ষণ পর ঋতু ঋষিকে কল করে বলে, ভাই আমি ট্রেনে বিরক্ত হচ্ছি আর ট্রেন ছেড়ে দিয়েছে, আমি চলে গেলাম। ঋষি তখন তাকে দূর থেকে বিদায় জানিয়ে দেয়। এরপর সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এখানে আমরা ঋতুর হাজব্যান্ডকেও একই ট্রেনে দেখতে পাই। বিনয় ঋতুকে ধরার জন্যই ওই টেক্সট মেসেজ ফলো করে ওই ট্রেনে উঠেছিল, কিন্তু সে ওই ট্রেনে ঋতুকে খুঁজেই পায় না। আর এখানেই অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। ঋষি জানতো যে ঋতুর নাম্বারে টিকিট বুক করলে এই নোটিফিকেশন বিনয়ের কাছেও যাবে, এজন্য সে ঋতুর নাম্বার থেকে টিকিট বুকিং করেছিল যাতে মেসেজটা বিনয়ের কাছে পৌঁছায়। আর ঋষি নিজের নাম্বার থেকে আলাদা করে আরেকটা ট্রেনের টিকিট বুক করেছিল। এর মানে হলো বিনয় যে মেসেজটা দেখে ট্রেনে উঠেছে, আদতে সেই ট্রেনে ঋতু ওঠেই নেই। ঋতু ছিল ঋষির নম্বর থেকে বুকিং করা অন্য এক ট্রেনে, আর এই কারণে বিনয় তাকে খুঁজে পায় না। বিনয়ের পাশ দিয়ে ঋতুর ট্রেনটা চলে যায়। এখানে আমরা ঋতুর ট্রেনে সেনালকে দেখতে পাই। সেনাল ট্রেনে উঠে ঋতুর উপর নজর রাখছিল। সে রাকেশকে কল করে বলে, আমি আপনাকে একটা স্টেশনের লোকেশন পাঠাচ্ছি, দ্রুত সেখানে চলে আসুন, সেখানে কিডন্যাপারকে ধরতে পারবেন। তখন পুলিশ খুব দ্রুত সেখানে চলে আসে। তবে ট্রেন স্টেশনে আসার আগেই রাকেশ আর ঋতুকে খুঁজে পায় না, কারণটা হলো পুলিশ এখানে আসার আগেই ঋতু এখান থেকে পালিয়ে গেছে। পুলিশ এখানে সবাইকে বাচ্চাটার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু সেখানকার কেউই এই ব্যাপারে কিছুই বলতে পারে না। রাকেশ তখন সেনালকে সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়, কিন্তু সেখানেও সে কোনো ক্লু পায় না। পরের দিন সকালে সেনালকে ছেড়ে দেওয়া হলে সেনাল তার বাড়িতে ফিরে আসে আর তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখান থেকে দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমাদেরকে গত রাতের দৃশ্য দেখানো হয়। সেনাল ঋতুকে বলে, এই বাচ্চাটাকে আমি তার মা বাবার কাছে ফেরত দিয়ে দেবো। ঋতু এই কথা শুনে সেনালকে সব সত্যি কথা বলে দেয়। ঋতু ট্রেনে ওঠার আগে মীনাক্ষীর কাছে এই বাচ্চাটা ফেরত দিতে গিয়েছিল, কিন্তু মীনাক্ষী তাকে বলেছিল, আমার বয়স অনেক কম, এই বাচ্চাটাকে আমি রাখতে পারবো না, আমি তো জানি না বাচ্চাটাকে কীভাবে বড় করতে হয়, তাই তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও। তো ঋতু তখন সেনালকে বলে, দেখুন আমার বাচ্চা বা হাজব্যান্ড কেউই নেই, আপনি আমাকে বাচ্চাটাকে নিয়ে যেতে দিলে আমি তাকে নিয়ে নিজের মেয়ের মতো করে বড় করব। এইসব কথা শুনে সেনাল ইমোশনাল হয়ে যায় আর ঋতুকে বাচ্চাটাকে নিয়ে যেতে দেয়। সেনালি ঋতুকে ট্রেন থেকে পালাতে সাহায্য করেছিল, আর এই জন্যই পুলিশ আর ঋতুকে খুঁজে পায়নি। এরপর পুলিশ সেনালকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সেনাল বলে যে, আমি সত্যি করে বলছি কিছু জানি না, আমি একটা মহিলাকে দেখেছিলাম যার কাছে একটা বাচ্চা ছিল, আর আমি বাচ্চাটাকে কিডন্যাপ হওয়া বাচ্চা ভেবেছিলাম। রাকেশ সেনালকে ওই ছেলেটাকে মারার ব্যাপারে জানতে চাইলে সেনাল মিথ্যা বলে দেয় যে ছেলেটাকে আমি পকেটমার ভেবেছিলাম, এই জন্য তাকে মেরেছি।
রাকেশ সেনালের এসব মিথ্যা কথা কোনোভাবে বিশ্বাস করতে পারে না। সে কোনো ক্লু না পেয়ে সেনালকে ছেড়ে দেয়। সেনাল এভাবেই ঋতুকে পুলিশের কাছ থেকে সেভ করে তাকে সেফলি কলকাতায় পাঠিয়ে দেয়। এরপর দৃশ্য বর্তমানে আসে। অবশেষে পুলিশের বাচ্চাটাকে আর ঋতুকে ধরতে না পারার কারণে কেসটা ক্লোজ হয়ে যায়। আর ঋতু ওই বাচ্চাটাকে নিয়ে কলকাতায় তার ফ্রেন্ডের কাছে চলে যায়। সেখানে বাচ্চাটাকে নিজের সন্তানের মতো করে বড় করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন।